প্রিয় শিক্ষার্থীরা, ঈদ পরবর্তী আমার আজকের প্রথম অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে আমরা কথা বলবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসের অন্তর্গত বাক্যতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থ অনুসারে বাক্যের শ্রেণীকরণ বিষয়টি নিয়ে। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীকরণ। এর আগের ক্লাসে তোমরা জেনেছিলে গঠন অনুসারে বাক্যের শ্রেণীকরণ। আজ আমরা জানবো অর্থ অনুসারে বাক্যের শ্রেণীকরণ এই বিষয়টি। আগের দিন আমরা কি জেনেছিলাম? আমরা আগের দিন জেনেছিলাম যে আমরা যদি আমাদের বাংলা যত বাক্য আছে সেই বাক্যগুলোকে এখানে রাখি, তাহলে এটাকে যদি গঠনগত দিক থেকে বিচার করি তাহলে তিন ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। যদি এই সমস্ত বাক্যকে আমরা ভাগ করি তাহলে তিন ভাগে সেটাকে ভাগ করা যাবে যদি গঠনগত দিক থেকে ভাগ করি। কিন্তু ভাষাবিদরা অর্থ অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় সেটা নিয়েও আবার কাজ করেছেন। তো সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি দেখিয়েছেন যে বাংলা যত বাক্য আছে সেগুলোকে আমরা যদি অর্থ অনুসারে ভাগ করতে যাই তাহলে 7টা ভাগে ভাগ করা যায়। এরকম 7 ভাগে ভাগ করা যাবে। আমরা আজকে এই ভাগগুলোকে পর্যায়ক্রমে করে জানার চেষ্টা করব। প্রথম অংশটা আছে বিবৃতিমূলক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, ইচ্ছাসূচক, সন্দেহবোধক, কার্যকারণাত্মক এবং পরেরটা আবেগসূচক। এই 7 ভাগে এটাকে ভাগ করা যাচ্ছে। আমরা যদি প্রথম অংশটাই দেখি, বিবৃতিমূলক বাক্য। বিবৃতি শব্দটির দিকে একটু খেয়াল করো। বিবৃতি মানে যেন কোনো একটা বিবরণ উপস্থাপন করা হচ্ছে। বিবৃতি মানে যেটা দিয়ে বিবরণ বোঝানো হয় বা কোনো একটা তথ্য উপস্থাপন করা হচ্ছে। এই জাতীয় বাক্যগুলোকেই বলছে বিবৃতিমূলক বাক্য। মানে যে জাতীয় বাক্যের মধ্যে সাধারণত কোনো বিবৃতি দেয়া হয় সেটাই বিবৃতিমূলক বাক্য। এই বিবৃতিমূলক বাক্যগুলোর আবার একাধিক নাম আছে। কি সেটা? বিবৃতিমূলক বাক্যকে আরেকটা নামে অভিহিত করা যাচ্ছে বর্ণনামূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যকে বলছে বর্ণনামূলক বাক্য। মানে যেটা বিবৃতিমূলক বাক্য সেটাই আসলে বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্যের আরো নাম আছে বর্ণনাত্মক বাক্য। বর্ণনাত্মক মানে বর্ণনামূলক বলতে যা বোঝাচ্ছে ওই বর্ণনাত্মক সেই একই কথাকেই নির্দেশ করছে। এটার আর একটা নাম আছে নির্দেশাত্মক বাক্য। মানে যে বাক্যটাকেই বলে বিবৃতিমূলক বাক্য সেটাই আসলে নির্দেশাত্মক বাক্য বা বর্ণনামূলক বাক্য। কি বলছে? এই জাতীয় বাক্যে সাধারণ একটি তথ্যকে নির্দেশ করা হয়ে থাকে। আমরা আগেই বলেছিলাম যে বিবৃতিমূলক বাক্যটা কি, যে কোনো একটা বিষয়ে বিবৃতি উপস্থাপন করাই হচ্ছে বিবৃতিমূলক বাক্য। একটা উদাহরণ দেখি আমরা। ধরো কেউ একজন বলল মঞ্জুর পড়ালেখায় বেশ ভালো। মঞ্জুর পড়ালেখায় বেশ ভালো। তো এই যে একটি তথ্য দেয়া হচ্ছে, একটি তথ্যকে নির্দেশ করা হচ্ছে, এটি আসলে একটি বিবৃতিমূলক বাক্য বা নির্দেশাত্মক বাক্য। তোমাদের পরীক্ষার খাতায় এই বিবৃতিমূলক, বর্ণনামূলক বা নির্দেশাত্মক এই তিনটা থেকে যে কোনো একটি শব্দ থাকতে পারে। তবে তোমরা আগেই জেনে রাখো এই তিনটা আসলে একই শব্দ, একই অর্থ বহন করে। আমরা আর একটা উদাহরণ দেখি। প্রথম বাক্যে দেখেছিলাম মঞ্জুর পড়ালেখায় বেশ ভালো। আরেকজন হয়তো বলছে না মঞ্জুর পড়ালেখায় তেমন খারাপ না। সেও আর একটা বিবৃতি দিল, সেও আর একটা তথ্য জানালো। তাহলে প্রথম বাক্যের ক্ষেত্রে একরকম তথ্য জানাচ্ছে, দ্বিতীয় বাক্যের ক্ষেত্রেও একরকম তথ্য জানাচ্ছে। তার মানে এই যে সাধারণ একটা তথ্য যখন উপস্থাপন করা হয় সেটাকে বলবে বিবৃতিমূলক বাক্য। ভাষাবিদরা বিবৃতিমূলক বাক্যকে আবার 2 ভাগে ভাগ করেছেন। 2টা ভাগে ভাগ করা হচ্ছে এই বাক্যটাকে। 2 ভাগ কি? একটা হচ্ছে অস্তিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। অস্তিবাচক বাক্য এবং নেতিবাচক বাক্য। অস্তিবাচক আর নেতিবাচক শব্দ দুইটার দিকে একটু তাকাও। দেখো এই যে অস্তি আর নীতি এই শব্দটার মধ্যেই আসলে সংজ্ঞাটা লুকিয়ে আছে। নীতি মানে হচ্ছে না বাচক আর অস্তি মানে হচ্ছে হ্যাঁ বাচক। অস্তি মানে হচ্ছে যার অস্তিত্ব আছে, যেটাকে সে স্বীকার করে নেওয়া হচ্ছে, এরকম কিছুকে এই জাতীয় মানে যেখানে হ্যাঁ সূচক কথা বলা হয় বা হ্যাঁ বাচক কথা বলা হয় সেটাকেই বলছে অস্তিবাচক। আর যেখানে না বাচক কথা বলছে সেটাকে বলছে নেতিবাচক বাক্য। আমরা একটা অস্তিবাচকের উদাহরণ দেখি। অস্তিবাচকের উদাহরণ একটা
মঞ্জুর পড়ালেখায় বেশ ভালো। মঞ্জুর পড়ালেখায় বেশ ভালো, এখানে মঞ্জুর যে পড়ালেখায় ভালো এটা যেন স্বীকার করে নেওয়া হচ্ছে, এটা ইতিবাচক কথা বলা হচ্ছে। কিন্তু আবার নেতিবাচক বাক্যের ক্ষেত্রে কি বলছে, মঞ্জুর পড়ালেখায় তেমন খারাপ না। খেয়াল করো, একই রকম তথ্যই দেওয়া হলো যে মঞ্জুর আসলে পড়ালেখা করে, এই কথাটাই বলা হচ্ছে, কিন্তু দুইটা বাক্যে উপস্থাপনাটা তো দুই রকম হয়েছে। একটাতে ভালো শব্দটা ব্যবহার করা হয়েছে, আরেকটাতে খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে, প্লাস আরেকটা কথা ব্যবহার করা হয়েছে না শব্দটা। এরকম নেতিবাচক বাক্যের ক্ষেত্রে সাধারণত না, নয়, নেই, নাই এই জাতীয় একটা শব্দ ব্যবহার হয়। তো তোমাদের পরীক্ষার খাতায় সাধারণত এই জাতীয় কিছু প্রশ্নের উত্তর লিখতে হবে। কেমন, ধরে নেওয়া হবে যে তোমাকে বলবে একটা অস্তিবাচক বাক্য দেয়া থাকলো যে মঞ্জুর পড়ালেখায় বেশ ভালো, বলা হবে এই বাক্যটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করো। তখন তোমাকে লিখতে হবে মঞ্জুর পড়ালেখায় তেমন খারাপ না, মানে অস্তিবাচক বাক্যটাকেই আবার নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে ওই যে একটা না, নয়, নেই এই জাতীয় একটা শব্দ যোগ করতে হবে এবং প্রয়োজন মতো অন্য যে কোনো শব্দের পরিবর্তন করা যায়, তবে খেয়াল রাখতে হবে তোমার অর্থটা যেন ঠিক থাকে, মানে বাক্যের তথ্যটা যেন ঠিক থাকে। এবার আমরা আসি প্রশ্নবাচক বাক্যে। প্রশ্নবাচক এটা তোমরা সেই অনেক আগে থেকেই ব্যবহার করছো, শিখছো, জানছো। তারপরও আমরা আজকে আরো কিছু কথা বলতে চাই। এখানে বলছে এই জাতীয় বাক্যে সাধারণত কোনো কিছু জানতে চাওয়া হয়। প্রশ্নবাচক বাক্যের উদ্দেশ্যই হলো কোনো একটা তথ্য জানা। এর আগে বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে আমরা দেখেছি তথ্য জানানো হচ্ছে, আমরা জানাচ্ছি, কিন্তু প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে আমরা তথ্য জানাচ্ছি না, বরং আমরা তথ্য জানতে চাচ্ছি। এরকম প্রশ্নবাচক বাক্যের তথ্য জানতে চাওয়া হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয়, এবং অবশ্যই তার সঙ্গে একটা প্রশ্ন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আমরা উদাহরণ দেখলে আমরা পরিষ্কার হয়ে যাব। বলছে সে কি কলেজে যায় না। খেয়াল করো, সে কি কলেজে যায় না এই কথাটার মধ্য দিয়ে আসলে কি করা হচ্ছে, কিছু একটা জানতে চাওয়া হচ্ছে। আমি যদি বলতাম সে কলেজে যায়, তাহলে কিন্তু এটা প্রশ্নবাচক বাক্য হতো না। আমি যদি লিখতাম সে কলেজে যায়, তাহলে প্রশ্নবাচক বাক্য হতো না। কিন্তু বলা হচ্ছে সে কি কলেজে যায় না, মানে কোনো কিছু আমি যেন জানতে চাচ্ছি। আরেকটি বাক্য দেখো, মঞ্জুর কি পরীক্ষায় পাশ করেছে। এখানেও কিন্তু একই রকম ভাবে কোনো একটা তথ্য আমি জানতে চাচ্ছি, বা যেই বলবে সে কিন্তু একটা তথ্য জানতে চাচ্ছে। তাহলে এরকম ভাবে প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে সাধারণত একটা তথ্য জানতে চাওয়া এবং অবশ্যই শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বা এরকম প্রশ্নবাচক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে বা করতে হবে। এরপর আমরা আসি অনুজ্ঞাবাচক বাক্যে। অনুজ্ঞাবাচক শব্দটা তোমাদের কাছে একটু অপরিচিত মনে হতে পারে কারো কারো কাছে, কারণ এই শব্দটা আমাদের ভাষায় একটু কমই প্রচলিত, ব্যবহার করা হয় কম, শব্দটির ব্যবহার কম। অনুজ্ঞাবাচক বাক্যটা এই জাতীয় বাক্যটা হলে অনেকটা এরকম যে যেখানে আদেশ, নিষেধ, অনুরোধ এই জাতীয় কিছু প্রকাশ করা হয়। আদেশ, নিষেধ কিংবা অনুরোধ যেখানে প্রকাশিত হয় সেই জাতীয় বাক্যগুলোকে বলছে অনুজ্ঞাবাচক। আমরা একটা উদাহরণ দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে। ধরো বলা হচ্ছে যে বইটা নিয়ে এসো। এই যে শব্দটা কিন্তু আমি শুধু আমি একটা তথ্য জানাচ্ছি না। বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে খেয়াল করো, বলেছিলাম একটা তথ্য জানানো হয়। আর প্রশ্নবাচক বাক্য যেখানে ছিল সেখানে একটা কিছু জিজ্ঞাসা করা হতো, মানে কিছু একটা জানতে চাওয়া হতো, তথ্য জানতে চাওয়া হতো। কিন্তু এখানে আসলে কোনো তথ্য জানানো হচ্ছে না কিংবা তথ্য জানতে চাওয়া হচ্ছে না, বরং এই বাক্যটার মধ্য দিয়ে যেন একটা আদেশ করা হচ্ছে, বইটা নিয়ে এসো। মা হয়তো তার ছেলেটাকে বলছে যে তুমি বইটা নিয়ে এসো, কিংবা অনুরোধ আমরা বলতে পারি এখানে। তাহলে এইরকম ভাবে যে বাক্যগুলোতে আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ এরকম প্রকাশ পাবে সেই জাতীয় বাক্যগুলোকে বলছে অনুজ্ঞাবাচক বাক্য। আমরা আরেকটা উদাহরণ দেখি।
ধরো কেউ বললো যে এখন খেলতে যেও না, মা মনে করো তার ছেলেকে বলছে যে এখন খেলতে যেও না, এই জাতীয় শব্দের মধ্যে দিয়ে একটা নিষেধ প্রকাশ পাচ্ছে না, নিষেধ করা হচ্ছে না বাক্যটার মধ্যে দিয়ে। তো এরকম ভাবে এই যে এখন খেলতে যেও না কিংবা বইটা নিয়ে এসো বা কলমটা দাও, এই জাতীয় যত বাক্য আছে আমরা ব্যবহার করে থাকি সেগুলোকেই ভাষাবিদরা একটা নামকরণ করেছে অনুজ্ঞাবাচক বাক্য। এরপর আমরা আসি ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছাসূচক বাক্য শব্দটার মধ্যেই তো সংজ্ঞাটা হলো কি আছে, ইচ্ছা। মানে যে জাতীয় বাক্যে সাধারণত ইচ্ছা, আকাঙ্ক্ষা এরকম কিছু প্রকাশ পায় সেটাকেই বলছে ইচ্ছাসূচক বাক্য। মানে এ জাতীয় বাক্যে কোনো কিছু সম্পর্কে ইচ্ছা প্রকাশ করা হয়ে থাকে, ইচ্ছা। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আরো। ধরো আমি বললাম আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক। এখানে আমি আসলে কোনো তথ্য তোমাকে জানাচ্ছি না, তোমার কাছে কোনো তথ্য জানতে চাচ্ছি না, কিংবা তোমাকে আমি কোনো আদেশও করছি না, নিষেধও করছি না, যেটাকে বিবৃতি অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে আমরা ফেলতে পারি। তো এইটা এখানে আমি একটা ইচ্ছা পোষণ করেছি, একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছি। তো এই যে এই জাতীয় বাক্য, যত বাক্য আমরা ব্যবহার করে থাকি সেগুলোকেই বলছে ইচ্ছাসূচক বাক্য। পরের অংশে আসি, বলছে সন্দেহদ্যোতক বাক্য। এটা আবার কি? সন্দেহ শব্দটার মধ্যে এর সংজ্ঞাটা হলো কি আছে, সন্দেহ। মানে যে বাক্যের মধ্যে সাধারণত কোনো সন্দেহ প্রকাশ পায়, সন্দেহ বা একটা অনিশ্চিত ভাব, অনিশ্চয়তা যেখানে প্রকাশিত হয় সেটাকেই বলছে সন্দেহদ্যোতক বাক্য। ধরো বলা হলো যে লোকটাকে চোর সন্দেহে ধরা হয়েছে, তার মানে কি সে চুরি করেছে নিশ্চিত না, চুরি করতেও পারে নাও পারে। এরকম ভাবে কিছু কিছু শব্দ আমরা ব্যবহার করি, বাক্য ব্যবহার করি যেখানে দেখা যায় যে ওই কথার যে কাজটি ঘটছে বা যে তথ্যটি জানানো হচ্ছে সেটা আসলে হতেও পারে নাও পারে। মানে একটা অনিশ্চিত ভাব যখন প্রকাশ পায় তখনই ওইটাকে বলছে সন্দেহদ্যোতক বাক্য। একটা উদাহরণ দেখলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি হয়তো বললাম সে হয়তো এতক্ষণে পৌঁছে থাকবে, বা যদি কেউ বলে এরকম সে হয়তো এতক্ষণে পৌঁছে থাকবে, তার মানে সে আসলে পৌঁছেছে নাকি এখনো পৌঁছায়নি তা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে পৌঁছে গেছে, কিন্তু নিশ্চিতভাবে এখানে বলা হচ্ছে না। তো এরকম মানে একটা সন্দেহ যেন রয়ে গেছে যে আসলে নাও পৌঁছাতে পারে এখনো, কিংবা এটুকু বলতে পারি যে একটা অনিশ্চিত ভাব কিন্তু এখানে রয়ে গেছে যে আসলে সে পৌঁছেছে নাকি পৌঁছায়নি। কিংবা আমি যদি এরকম বলি সে হয়তো কাল আসবে না, যদি বলি কেউ যদি এভাবে বলে সে হয়তো কাল আসবে না, এই যে হয়তো শব্দটা ব্যবহার করে কিন্তু আমি একটা অনিশ্চিত ভাব প্রকাশ করে ফেলছি এখানে। আমি যদি বলতাম সে কাল আসবে না, সে কাল আসবে না, তাহলে এটা হতো একটা নিছক বিবৃতিমূলক বাক্য, একটা বিবৃতিমূলক বাক্য হতো বা একটা নির্দেশাত্মক বাক্য হতো। কিন্তু আমি বলছি কি সে হয়তো কাল আসবে না, আমি একটা অনিশ্চয়তা প্রকাশ করে ফেললাম এখানে। মানে সে আসতেও পারে আবার নাও পারে, মানে আসার সম্ভাবনাও আছে আবার না আসার সম্ভাবনাও আছে। তো এরকম যে এই জাতীয় যে বাক্যগুলো আছে যেখানে সাধারণত সন্দেহ প্রকাশ করা হয় কিংবা একটা অনিশ্চয়তা প্রকাশ করা হয়, সেই জাতীয় বাক্যগুলোকে বলছে সন্দেহদ্যোতক বাক্য। এরপরে আমরা আসি কার্যকারণাত্মক বাক্য। এটা কার্য মানে কাজ, আর কারণাত্মক বাক্য কার্যকারণাত্মক বাক্য। কি বলছে? এই জাতীয় বাক্যের মধ্যে সাধারণত দুইটা কাজের উল্লেখ থাকে যেখানে একটি কাজ অপর কাজটির উপর নির্ভর করে। ব্যাপারটা অনেকটা এরকম যে দুইটা কাজ সাধারণত কাজ দুইটা একটা আরেকটার উপরে নির্ভর করবে। দুইটা কাজের মানে দুইটা ঘটনা বা দুইটা কাজ ঘটবে, সেখানে একটি আরেকটির উপর নির্ভর করবে, নির্ভরশীল। উদাহরণ দেখছি, মঞ্জু যদি আসে তবে ফয়সাল বের হবে। ধরো এটা আমরা লিখলাম বা কেউ একজন লিখলো মঞ্জু যদি আসে তবে ফয়সাল বের হবে। খেয়াল করো এখানে কয়টা কাজ হচ্ছে? কাজ হচ্ছে দুইটা, মঞ্জুর আসবে আর ফয়সাল বের হবে।
তাহলে মঞ্জুরের আসা এবং ফয়সালে বের হওয়া একটা কাজ যেন আর একটা কাজের উপর নির্ভরশীল। ফয়সাল বের হবে, ফয়সালের বের হওয়াটা নির্ভর করছে মঞ্জুরের আসার উপরে। মানে মঞ্জুর যদি আসে ঠিক তখনই ফয়সাল বের হবে, না হলে ফয়সাল বের হবে না। তো এইভাবে দেখা যাচ্ছে যে একটি কাজ আরেকটি কাজের উপরে নির্ভর করছে। তো এরকম ভাবে যখন এই ভাবটা যখন প্রকাশ পাবে তখনই সেই জাতীয় বাক্যগুলোকে বলা হবে কার্যকারণাত্মক বাক্য। আমাদের পরের অংশ আছে আবেগসূচক বাক্য। আবেগসূচক বাক্য খেয়াল করো, এই জাতীয় বাক্যে সাধারণত আমাদের আবেগের হঠাৎ একটা বহিঃপ্রকাশ ঘটে পারে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, ধরো তুমি বাংলাদেশে খেলা দেখতে বসেছ, এখন সাবাস শব্দটা হঠাৎ তুমি বলে ফেলো। কখন বলে ফেলো? মনে করো তুমি দেখলে যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, সেখানে বাংলাদেশের তামিম ব্যাপক আকারে একটা ছক্কা মেরে দিয়েছে। তখন কিন্তু তোমার ভেতর থেকে অবলীলায় যেন একটা শব্দ বেরিয়ে আসে, সাবাস। এই যে আবেগের হঠাৎ বহিঃপ্রকাশ তোমার ঘটলো, মানে সাবাস শব্দটা তুমি যে ব্যবহার করলে, এটা কিন্তু তুমি চিন্তা করে বলো নাই, এটা মানে তোমার ভেতর থেকে যেন আপনা আপনি বেরিয়ে এসেছে, ব্যাপারটা এরকম। তো এরকম শব্দ যখন ব্যবহার করে কোনো বাক্য রচনা করি বা বাক্য রচনা করা হয়, সেটাকে বলছে আবেগসূচক বাক্য। ধরো আমরা আরেকটা উদাহরণ দিই, কি বলছে কি, বাহ দৃশ্যটি কি সুন্দর, দৃশ্যটি কি সুন্দর। এই যে কথাটি বলা হলো, এখানে কি একটা আবেগের বহিঃপ্রকাশ আছে না? বাহ শব্দটার ক্ষেত্রে খেয়াল করো, বাহ, এই যে বাহ শব্দটা ব্যবহার করা হলো, এখানে আসলে তার আবেগের একটা বহিঃপ্রকাশ ঘটছে। যদি আমি বলতাম দৃশ্যটি খুব সুন্দর, তাহলে এটা নিছক একটা বিবৃতিমূলক বাক্য হতো বা নির্দেশাত্মক বাক্য হতো। কিন্তু যখন বলছি বাহ দৃশ্যটি কি সুন্দর, মানে তুমি একটা দৃশ্য হঠাৎ দেখেছো, খুব সুন্দর একটা দৃশ্য দেখেছো, তখন তোমার ভেতর থেকে যেন বেরিয়ে আসছে বাহ কি সুন্দর দৃশ্য। তো এই জাতীয় যত শব্দ আছে সেগুলোকে বলছে আবেগসূচক বাক্য। সরি, এই জাতীয় যত বাক্য আছে সেগুলোকে বলবে আবেগসূচক বাক্য। আমরা আজকে যেটুকু আলোচনা করলাম সেখান থেকে মূলত দুই ধরনের প্রশ্ন হতে পারে। পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে, একটা হচ্ছে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ আলোচনা করো বা শ্রেণী বিভাগ আলোচনা করো, এমন একটা প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে বাক্যান্তর করো বা বাক্য রূপান্তর করো। সেক্ষেত্রে সাধারণত একটা বাক্য দেয়া থাকে, ধরে নাও একটা অস্তিবাচক বাক্য দেয়া থাকবে, তারপরে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে নেতিবাচক বাক্য। তোমাকে কাজটা হবে ওই বাক্যটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তো এইভাবেই তোমরা যদি মোটামুটি ভাষায় একটু অনুশীলন করো, তাহলে অর্থ অনুসারে বাক্যের যে শ্রেণীকরণ সে বিষয়টি নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না। তোমরা উপকৃত হয়েছে বলেই আমার মনে হচ্ছে। আজ এখানে রাখছি, আগামী দিন আবারও দেখা হবে। ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।